সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। প্রতিদিনের মতো ঠিক 6টায় আমরা চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা টপিক নিয়ে, এবং 1.5 ঘন্টা জুড়ে আড্ডা দিতে আমি আছি নাদিয়া হক। আমাদের সাথে 3 জন চমৎকার বন্ধু আছে, আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে আমি বলছি আজকে আমরা কোন টপিক নিয়ে আড্ডা দেব। আমাদের সাথে আছেন মিতুল সেন, শিক্ষক, বাফাওয়া গোল্ডেন ইগল নার্সারি, এবং তার পাশেই আছেন পারভিন আক্তার মিলি, গৃহিণী। একেবারে শেষের দিকে আছেন লিপি সেন, স্বত্বাধিকারী, ড্রেস প্রাঙ্গণ ও কন্টেন্ট ক্রিয়েটর। কেমন আছেন আপনারা? আমার খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, মানে 3 জন একেবারে 3 ক্যাটাগরির, এবং আজকের আড্ডাটা না মনে হচ্ছে অনেক বেশি সুন্দর হবে, কারণ আজকের টপিকটা অনেক বেশি সুন্দর, তাই না? আমি একটু আমাদের বন্ধুদের বলে দিই আজকের টপিকটা কি। ভালো রাখি নিজেকে। আমরা অ্যাকচুয়ালি সব সময় কোনো না কোনোভাবে নিজেকে ভালো রাখতে চাই, কিন্তু আবার একটা ব্যাপার আছে যেটা আমি সবসময় বিশ্বাস করি, অন্যকে ভালো রেখেও নিজেকে ভালো রাখা যায়। এটার মধ্যে একটা শান্তি আছে। আমাদের চেষ্টাটা যখন থাকে নিজেকে আমরা ভালো রাখবো, সবসময় এরকম করব ওরকম করব, কিন্তু একবার চেষ্টা করে দেখবেন যে অন্যকে ভালো রাখার, তাহলে নিজেও ভালো থাকবেন। সো আমাদের সাথে টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমরা আমাদের বন্ধুদের কাছে চলে যাই। আপু কেমন আছেন বলেন? ভালো আছি। কেমন লাগছে এই যে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় এসে? অনেক ভালো লাগছে, এটা আমার প্রথম অভিজ্ঞতা। তাই? হ্যাঁ, আচ্ছা, আমার খুবই ভালো লাগছে। নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। বাহ, চমৎকার। এই যে শিক্ষকতা পেশায় আসা, এটা কি নিজের ইচ্ছায় নাকি ফ্যামিলির ইচ্ছায়? থাকে না অনেক সময় আপনি হয়তো একভাবে চিন্তা করেছেন, আপনার ফ্যামিলি হয়তো আপনাকে নিয়ে আরেকভাবে চিন্তা করেছে। সো একটু শুনতে চাই। না, শিক্ষকতাটা চেয়েছিলাম সত্যি কথা, কারণ আমার পড়াশোনা আমি করেছি হচ্ছে অনার্স মাস্টার্স করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে কণ্ঠসংগীতের উপর, মিউজিকে। কণ্ঠসংগীতের উপরে? মিউজিকে তার মানে আজকে আমরা গান শুনবো। অবশ্যই। মিউজিকে যাওয়ার কারণটাই হচ্ছে আমার প্রথম হচ্ছে আমার বাবা চেয়েছিলেন আমি মিউজিক নিয়ে কিছু করি। মানে সত্যি কথা বলতে তার আশাটাকেই আমি সাপোর্ট করেছি, তার আশাটাকে রেখেই মিউজিক কমপ্লিট করেছি। কষ্টের বিষয় এটাই যে বাবা দেখে যেতে পারেননি। তখন থেকে যখন শেষ করলাম একটা মনে একটা ইচ্ছা ছিল যে এটা নিয়ে কিছু করব, যদি টিচিং প্রফেশনেও যাই এই সাবজেক্টটাকে ধরেই যাব। তো এই সাবজেক্টটাকে ধরেই এই স্কুলে আমার জয়েন করা। মিউজিকের সাথে সাথে অন্যান্য ক্লাসও নিতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাফা গোল্ডেন ইগল হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্স উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। হ্যাঁ, তো আমরা প্রাউডলি বলতে পারি যে শাহিনের বাচ্চাগুলো প্রথম আমাদের কাছে আসে, দেন তারা কেজি শেষ করে স্ট্যান্ডার্ড 1 বা 1-এ চলে যায়। প্রথম শুরুটা হয় আমাদেরকে দিয়ে, মানে নার্সারি থেকে ছোট ছোট ম্যাক্সিমাম আমরা 6 থেকে 7 বছরের বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। আচ্ছা, ওইখানেও একটা সুন্দর একটা সময়, ভালো লাগা যেটাকে বলে, কাজ করে। যতক্ষণ আমরা ক্লাস নিই, কষ্টও আছে কারণ বাচ্চাদের সাথে প্রচুর কথা বলতে হয়, অনেকটা শ্রম যায়, অনেক তো আছে, সামলানোর একটা বিষয় থাকে। ওরকম বাচ্চাদেরকে তো হ্যান্ডেল করতে অনেক ধরনের, আসলে প্রতিটা বাচ্চা আসলে ইউনিক, প্রতিটা বাচ্চা ডিফারেন্ট। তো ওদের কাছে আমরা যেমন শিখাই ওদেরকে, তেমনি ওদের কাছ থেকে কিন্তু আমরা প্রতিদিন শিখি ছোট ছোট বিষয়। মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো আমরা চিন্তাই করতে পারবো না। আর এটাও ঠিক, ভালোবাসার জায়গাটা অনেক ওদের কাছ থেকে আমরা যেটা বলে নিঃস্বার্থ ভালোবাসা ওদের কাছ থেকে আমরা পাই, কারণ আমরা বড়রা কিন্তু সবার সাথে মিশতে পারি না। সত্যি কথা, একবার চিন্তা হয় ওর সাথে মিশবো, সে আমাকে কিভাবে নিবে, কিন্তু বাচ্চারা কিন্তু এটা করে না। বাচ্চারা একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে। একদম সত্যি কথা। আমি ওদের যদি এতটুক দেই, ওরা আমার এতখানি দিবে। এটাই মানে ওই জায়গাটাতেও আমি বলে না ভালো রাখার যে বিষয়টা, এই যে ওই জায়গাতেও মানে আমার ভালো লাগাটা কাজ করে, বিধায় কাজ করতে পারছি। বাহ বাহ, খুব ভালো লাগলো। আরো শুনবো অবশ্যই। মিলি আপা, আপনি একজন গৃহিণী, যার মানে হচ্ছে আপনি 24/7 ব্যস্ত থাকেন। মানে আমি যতটুকু জানি, আমি হাউস ওয়াইফদের কাজটাকে আমার খুব কঠিন লাগে। কঠিন কেন লাগে? মনে করেন আপনার কিন্তু কোনো ছুটি নাই। যারা হাউস ওয়াইফ, বেশিরভাগ সময় দেখা যায় আসলে কোনো ছুটি নেই, তাই না? কিন্তু যখন আপনি অফিস করছেন বা কোনো অন্য কাজে আছেন, তখন ওটারও একটা ছুটি আছে। সো আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, আগে কি জব করা হতো বা কোনো কিছুর সাথে জড়িত ছিলেন, তারপরে কি ছেড়ে দিয়ে আপনি আবার নতুন করে নিজের মতো করে হাউস ওয়াইফ হিসেবে আছেন? একটু বলেন আপু। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি
তারপরে নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি আসলে পড়াশোনা যখন লাস্টের দিকে মাস্টার্স করব তখন আমার বিয়ে হয়ে যায়। তারপরে আমার বেবি হয়, বেবিকে নিয়ে আমি মাস্টার্স শেষ করি। তো তখন আমার খুব ইচ্ছা, মানে খুব চাকরি করাটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, করব। এর মধ্যে আমার ব্যাংকে চাকরি হলো। তখন আমার মেয়ের বয়স 1 বছরের কিছু বেশি। আচ্ছা, করব না, ঢাকায়। তারপরে মানে খুব ইয়ার মধ্যে যে কে ওকে লুক আফটার করবে, কিভাবে কি হবে না হবে, এটা করে আর চাকরিটাতে আমার জয়েন করা হলো না। তারপরে আস্তে আস্তে মেয়ে একটু বড় হলো, 3-4 বছর হবার পরে তারপরে আমি একটা স্কুলে ঢুকলাম। ঢোকার পরে কয়েক বছর করলাম, করে আবার ওই একই যে ওরকম ফ্যামিলিতে সাপোর্টিং যে মেয়েকে আনা নেওয়া করবে বা একটু দেখাশোনা করবে, কে এটা করবে, ওরকম তেমনভাবে কেউ ছিল না। যার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে আবার আমি চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তারপরে তো নন স্টপ মেয়েকে নিয়ে মানে বিকর্ণেসা, বেলি রোড, তখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বেলি রোডে কেটে যেত এরকমভাবে। তারপর আলহামদুলিল্লাহ মেয়ে ভালোভাবে ওখান থেকে পাস টাস করে এখন সে ইঞ্জিনিয়ারিং পাস করে বিয়ে দিয়েছি, জামাই ইঞ্জিনিয়ার। তো মেয়ে আমি যখন চাকরিটা ছাড়ি তখন অবশ্য চাইতো যে আমি কিছু করি। আচ্ছা, মেয়ে সাপোর্ট করতো? হ্যাঁ, মেয়ে সাপোর্ট করতো। হ্যাঁ, মেয়ে সাপোর্ট করতো, মেয়ে চাইতো যে আমি কিছু করি। তারপরে এর মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউন গেছে ফিজিক্যালি, এগুলা। এখন আবার মেয়ে চায় যে আমি কিছু করি। আমি যেমন রান্না করতে পছন্দ করি, আচ্ছা, ভালো মিষ্টি বানাই। তো আমার বাসায় কেউ আসলে আমার বানানো মিষ্টি খেতে সবাই খুব পছন্দ করে। তো সবাই বলে যে তুমি একটা ইয়া করো, পেজগুলো। হ্যাঁ, ভালোই তো বলে। মানে আজকাল করছে তো। হ্যাঁ, সেটাই। তারপরে মেয়ে ওপেন করেও দিয়েছে, একটা পেজ ওপেন করে দিয়েছে, সেটা একটু একটু করে শুরু হয়েছে। তো এই আর কি, এইভাবে করে এখন আবার মানে এখন তো একেবারেই আমার ব্যস্ততা নেই। আমি, আমার হাজবেন্ড আর মেয়ের জামাই যখন আসে। আচ্ছা, আপনার মেয়ে একটাই, মানে সন্তান? হ্যাঁ, বাহ, চমৎকার, ছোট্ট একটা সংসার। খুব ভালো। তাহলে নিজের জন্য অনেকটুকু সময় বের করতে আপনি পারেন? হ্যাঁ, নিজের জন্য অনেকটুকু সময় বের করতে পারি। তারপরে একাকিত্ব তো আসলে একটা বিষয় আছে, ভালো লাগে না। তখন ভাবি যে আমি তো মানে মেয়ে আমার কাছে নাই, কিন্তু মেয়ে তো ভালো আছে, এটা আমার জন্য অনেক ভালো। এই যে আপনি যেভাবে ভাবছেন, মানে মেয়ে ভালো আছে, তো সেই কারণে আপনিও ভালো আছেন, তাই না? আমি একটু আগে ওটাই বলছিলাম, ভালো রেখেও ভালো থাকা যায়, এটা অন্যরকম ভালো লাগা, তাই না? থ্যাংক ইউ আপা। আবার আমরা শুনবো লিপি আপা, আপনার কাছে আসি। এই যে আপনি একজন মানে একটা পেজ ওনার, তার উপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, আগে এটা নিয়ে আমি একটু জিজ্ঞেস করি, আপনি কি ধরনের কন্টেন্ট বানান? আমি মূলত আমার পেজের নামটা আগে বলি, গল্প কথায় লিপি সেন। মানে যে পেজটা থেকে আপনি কন্টেন্ট? হ্যাঁ, কন্টেন্ট করি। এটা মূলত আমার লাইফস্টাইল নিয়েই, কিন্তু আমি এটার মধ্যে একটু গল্প মিশিয়ে সুন্দর করে আমার লাইফস্টাইলগুলো উপস্থাপন করি। এর মাঝে আমার তো একটা বিজনেস পেজ আছে, যেটা নাম হচ্ছে ড্রেস প্রাঙ্গণ। 6 বছর বয়স। 6 বছর? হ্যাঁ। তো ওই গল্প কথার মাধ্যমে আমি আমার এই পেজটাকেও প্রমোট করি। আচ্ছা, প্রথমে কি গল্প কথা? না, প্রথমে আমার বিজনেস পেজ। আমার বিজনেস পেজে 6 বছর যখন দেখলাম যে আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি, তখন ভাবলাম যে অনেকেরই আমার সম্পর্কে জানার আগ্রহ হয় যে আমি আমার লাইফস্টাইলটা কেমন। তখন আমি একটা পেজ ওপেন করি। এটা আসলে শখের বশে, আমি এদিকে খুব সময় দিতে পারতাম না। তো পেজটা ওপেন করার পর যখন আমি কন্টেন্টগুলো বানাই, দেখি অনেকেই পছন্দ করে, এবং একদিন না দিলে ওরা পরের দিন মেসেজ করে যে দিদি কেন কন্টেন্ট দাওনি। আর আমাকে মূলত দিদি বলেই সবাই ডাকে। আর এইভাবেই আমি কন্টেন্টগুলো দেওয়া শুরু করি। এখন আমার কন্টেন্টগুলো সবাই খুব পছন্দ করে, ইভেন দিদিও আমার কন্টেন্ট দেখছে। আর আমার বিজনেসটা মূলত আমার যখন মেয়ে 2 বছর, তখন আমি স্টার্ট করি। বিয়ের পর আমি একটা স্কুলে বাসার পাশে একটা স্কুলে জয়েন করেছিলাম। হ্যাঁ, তো সেখানে প্রায় 2-3 মাস করছি, তারপর আমি কনসেপ্ট করি। তো আমি তারপর জব ছেড়ে দিই। দেওয়ার পর মেয়ে হয়, মেয়ের বয়স এখন 8 বছর।
তো মেয়ে যখন 2 বছর বয়স তখন আমি তো সারাদিন ফোন নিয়ে বসে থাকতাম, মেয়েকে দেখতাম, রান্নাবান্না করতাম আর সারাদিন ফোন। তখন কিন্তু এরকম অনলাইন বিজনেসটা এতটা মানে পপুলার ছিল না। হ্যাঁ, তো হঠাৎ করে আমি মাঝে মাঝে দেখতাম এই অনেকে পোস্ট করতো যে অ্যাড ফ্রি ছাড়াই জব এরকম। তখন ওইটা ছিল এরকম যে আমার অ্যাড ফ্রি দিতে হবে না, কোনো একটা গ্রুপে আমি যদি অ্যাড করতে পারি কিছু মানে মেয়েদের নিয়ে, ওইটা কিছু মেয়েদের অ্যাড করতে পারি, মেম্বার অ্যাড করতে পারি, তাহলে আমাকে একটা কমিশন দিবে। তো আমি তখন মেয়েকে নিয়ে ওইটা শুরু করি। তো আমি ওটা পাশাপাশি দেখা যাচ্ছে বসে আছি ওই সময়গুলোতে করি। তো এইভাবে করতে করতে আমি অনেকগুলো করে জয়েন করাই মেম্বার। তো প্রথমবার আমি আপনার স্যালারি হিসেবে পেয়েছিলাম 700 টাকা। আচ্ছা। তো ওইটা পাওয়ার পর আমার একটা কেমন জানি মনে হয় যে না, অনলাইনে তার মানে আরও অনেক কিছু করা যেতে পারে। তো হঠাৎ দেখলাম 2-1 জন লাইভ করতেছিল এই ড্রেস নিয়ে। তো আমি একদিন আমার হাজব্যান্ডকে বলি যে আমিও করব। ও তো প্রথমে বলে না তুমি এসব পারবা না। তো আমি বললাম যে আচ্ছা আমি একবার ট্রাই করে দেখি কি হয়। তো আমার বাসার পাশে একটা মার্কেট ছিল, সেখানে আমি ওকে নিয়ে গেলাম। ও তো আমাকে টাকা দিবে না, বলে না আমি তোমাকে টাকা দিব না। আমি বললাম ঠিক আছে। আমার কাছে তখন মেবি 5400 টাকা ছিল, মানে 5400 টাকার মতো। ওকে নিয়ে আমি ওই মার্কেটে গেলাম। যাওয়ার পর আমি 13টা ড্রেস সিলেক্ট করলাম, সেটা খুব কম দামি বাসায় পরার মতো। তো 13টা ড্রেস নেওয়ার পর দেখলাম যে আরো 2টা ভালো লাগতেছিল, তো ওই 2টাও নিলাম। তখন আমার বাজেট থেকে একটু বেশি হয়ে গেল। তো ওকে তখন আমি বললাম যে এইটুকু দাও। তো পরে ওইটুকু সে দিল। প্রথম দিন এসে আমি 2-3 দিন ওইটা নিয়ে লাইভ করলাম। তখন আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করতাম না, আচ্ছা, মানে জাস্ট রেখে। হ্যাঁ, তখন তো একদমই মানে ওইরকম পপুলার না, আর গ্রুপে গ্রুপে লাইভ করতে হতো। তো আমি যেই গ্রুপটাতে অ্যাড করছিলাম মেম্বার, আমি ওই গ্রুপটাতেই লাইভ করতাম। তো ওখান থেকে দেখলাম যে 2-4 দিন পর পর একটা করে অর্ডার আসে। যখন একটা করে অর্ডার আসে, ওই সময় মানে তখনও তো স্লো স্লো। তো এইভাবে করতে করতে আমি যাই, এরকম মাস যাইতে যাইতে আমি একদিন দেখলাম যে আমার 10-12 দিনে 5-7টা অর্ডার। তো তখন আমার একটা টার্গেট থাকে যে আমাকে প্রতিদিন আপনার 3টা কি 4টা ড্রেস বিক্রি করতেই হবে। তখন আমি মানে পরপর পোস্ট করতেই থাকি। এরকম হতে হতে আমার ভালো অর্ডার আসা শুরু হলো। প্রায় দিনে আমি 3টা 4টা 5টাও পার্সেল দিছি। দেওয়ার পর তারপর আমার আরেকটু মানে অ্যাম্বিশনটা হাই হয়ে যায়। এটা কিন্তু খুব ভালো। মানে এই যে আপনার এটাও কিন্তু এক ধরনের নিজেকে ভালো রাখা। আসলে আমি যখন ভাবতাম যে ফোন নিয়ে সারাদিন থাকি, তখন এটা সেটা মাথার মধ্যে মানে চিন্তা ভাবনা হতো, আর অনেক কিছু আমি চিন্তা করতাম, আর মনটাও খারাপ থাকতো মাঝে মাঝে। যখন আমি এটার ভেতর আসলাম তখন তো আমি প্রচুর ব্যস্ত, জাস্ট মেয়েকে একটু সময় দিতাম আর এটা নিয়েই পড়ে থাকতাম সারাক্ষণ, মেসেজ চেক করা, কে মেসেজ দিচ্ছে। ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা একটা গেমের মতো। মানে ওই যে লেভেল আপ হয়, এক্সপেকটেশনসটাও আপ হতে থাকে। পছন্দের কাজ করার ভিতর দিয়ে কি যে আনন্দ, কি যে মজা। আমরা আরো গল্প করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা শুরুতেই অনেক বেশি জমে গেছে, কারণ আজকের টপিকটা খুব সুন্দর। ভালো রাখি নিজেকে, এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে তাড়াতাড়ি জুমে চলে আসুন। আর যখন জুমে আসবেন তখন অবশ্যই মোবাইলটা এইভাবে ধরবেন। আর আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলি, যেটা হচ্ছে আপনারা যারা নতুন আসেন তারা অবশ্যই ক্যামেরাটা অন করবেন। ক্যামেরা অফ থাকলে আমরা আপনাদেরকে দেখতে পারি না, আর না দেখতে পারলে কিন্তু আড্ডা মজার হয় না। সো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, লাস্টে আসলে কিন্তু কথা বলা যাবে না। আচ্ছা, আমরা তো মোটামুটি অনেক গল্প করলাম। এখন যেহেতু আমরা একজন গানের মানুষ পেয়েছি, একটা ছোট করে একটা গান শুনে ফেলি। ওকে, বৃষ্টির গান করছি। হ্যাঁ প্লিজ, মানে অ্যাট লিস্ট ঠান্ডা ঠান্ডা লাগবে আর কি। প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, কেন যেন আজকে হয়নি। যাই হোক, যেহেতু আড্ডায় বসেছি, বৃষ্টি মুখর একটা সন্ধ্যা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে
কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বাহ বাহ, এখন আমাদের এনভায়রনমেন্টটাই কত সুন্দর হয়ে গেছে, তাই না? আচ্ছা মিলি আপা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে ভালো থাকার অনেকগুলো সূত্র থাকে কিন্তু অল্পতেও ভালো থাকা যায় এবং অল্পতে ভালো রাখা যায়, আপনার ভাবনাটা একটু আমি শুনতে চাই। আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য আগে যেটা আমার কাছে মনে হইতো যে কেউ হয়তো আমার একটা কিছুতে খুশি হচ্ছে না, বা আমারই নিজেরই মনে হচ্ছে এটা না আরেকটু বেটার করলে বা এরকম করলে একটু ভালো হতো, আরেকটু এরকম করলে ভালো হতো, তো তখন মনের মধ্যে এটা খুব গেঁথে থাকতো, খুব খুঁতখুত করতো। আর এখন আমি ভাবনাটা একটু অন্যভাবে ভাবি কিভাবে, যে না আমি সবাইকে কিন্তু খুশি করতে পারবো না, তবে আমি আমার বিবেচনা দিয়ে আমার নীতির দিক থেকে আমি ঠিক থাকবো, আমার সততার দিক থেকে ঠিক থাকবো একদম। আর আমাকে কে কিভাবে সবাই আমাকে পছন্দ করবে, সবাই আমার সবকিছুকে সাপোর্ট করবে, এটা কখনো হয় না, কোনোদিনও হবে না। তো বেটার আমি ওই যে বললাম আমার নীতির দিক থেকে আমি ঠিক থাকবো, সততার দিক থেকে আমি ঠিক থাকবো। তো আর আমাকে নিয়ে কে কি ভাবছে বা আমি কাউকে কখনো অন্যভাবে দেখবো না, আমি এইভাবেই আমি ভালো থাকবো। আমি এবং সেভাবে আমি দেখি যে না আমি অত কিছু নেগেটিভ ভাবনাটা ভাবি না, সবকিছু আমি পজিটিভলি নেই। পজিটিভ ভাবে দেখে যে সবাই তো সমান হবে না, কেন হবে, আমার মতো করে সে কেন হবে, বা আমিও তার মতো তো নিশ্চয়ই সবকিছু সমান না। তো এইভাবে করে যে আমি অনেকটা ভালো থাকা যায়, ভালো থাকি দেখি। একদম একদম সত্যি কথা। এই যে আপা যে বলছিলেন যে নেগেটিভ থিংকিংটা কম করি, এইটা খুব এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমরা সবসময় ওই যে বললাম না খুঁতখুত লাগে, যে আগে সবসময় চিন্তা করতাম যে কেন আমাকে নিয়ে এরকম বললো, আমি তো এরকম না, এটাতে কিন্তু আরো বেশি অস্বস্তি লাগে ভিতরে, কারণ আমি সারাক্ষণই চিন্তা করছি খারাপটা, ও আমাকে খারাপই ভাবছে, এবং একটা সময় হয় কি আমি উল্টো আবার ওদিক দিয়ে চিন্তা করতে থাকছি ওকে নিয়ে খারাপ, তো এতে আসলে আলটিমেটলি কেউ ভালো থাকে না। একদম সেটাই পজিটিভ থিংকিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুব হেল্প করে কিন্তু না, আপনার ভিতরটা যদি ভালো থাকে তাহলে আপনি আলটিমেটলি বাইরেও ভালো থাকবেন, তাই না? আপার কাছ থেকেও শুনি, আপার বিজনেস নিয়ে শুনছিলাম যে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন, এক একটার জন্য তো আপনাকে ভাবতে হয়, তাই না? ওই ভাবনাগুলো কিন্তু আমি মনে করি আপনার খুশির খোরাক, তাই না? আপনাকে ভালো রাখতে, ভালো থাকতে সাহায্য করে। এটা কি আপনি বিশ্বাস করেন? অবশ্যই। একটু বলেন শুনি, আপনার ভাবনাটা শুনি। আমি সব থেকে বিশ্বাস করি যে কারো কোনো কিছু দেখে আমি নিজে মনে করব না যে ওই রকম আমারও হতে হবে। সব থেকে মেন হচ্ছে এটা, যখন আমার যা আছে আমি সেটা নিয়ে হ্যাপি, এটা হচ্ছে মেন, তাহলে নিজেকে ভালো রাখা যাবে। তো আমি এটা আসলে কখনোই ভাবিনি, আর এই কারণে আমি সবসময়ই ভালো থাকি। আমার মনে আসলে কেউ কষ্ট পাচ্ছে বা আমাকে কেউ কষ্ট দিচ্ছে ওইটা নিয়ে আমি বেশিক্ষণ না, অল্প একটু সময় ভাবি, তারপর ভাবি যে না আমি তো ভালো আছি, তারা যেটা করে শান্তি পাচ্ছে পাক, তারা তাদের জায়গাতে ওরা ওটা করে শান্তি পাচ্ছে, কিন্তু আমি তো জানি যে আমি কি, তখন আমি নিজেকে এইভাবেই ভালো রাখি। আর আমি কারো যে ওর ওইটা আছে তার সেটা আছে আমার নাই কেন, আমি এটা করি না, আমার যা আছে আমার সেটাই ইনাফ, আর এটা নিয়ে আমি অনেক হ্যাপি। এটা আমি সবসময় মনে রাখি যে ভালো রাখার সব থেকে মেন পয়েন্টই হচ্ছে এটা, যে আপনার যা আছে সেটা নিয়ে হ্যাপি থাকুন, এবং কারো যে ভালো কিছু হচ্ছে সেটা দেখে হিংসে করলে আপনি ভালো থাকতে পারবেন না। তাকে সবসময় শুভকামনা করতে হবে, যে ওর এই জিনিসটা ভালো হয়েছে, তাকে শুভকামনা করো, তাহলে ভিতর থেকে নিজেও ভালো থাকা যাবে। যে তার হচ্ছে বলে আমার হিংসে করতে হবে। আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে এই জিনিসগুলো অনেক বেশি দেখি, যে ও এগিয়ে যাচ্ছে আর
ওর পেছনে টেনে নামানোর জন্য অনেকে বসে থাকে। এটা আমার ক্ষেত্রেও হয়। যেমন আমি কন্টেন্ট যখন বানাই, কন্টেন্ট মূলত মানুষ আপনাকে দেখবে কখন, আপনার টপিকের ভেতর এমন একটা পয়েন্ট থাকতে হবে যার কারণে আপনার কন্টেন্টটা মানুষ ক্লিক করবে। তো সেই ক্ষেত্রে আমাদের হেডলাইনটা একটু ডিফারেন্ট হতে হয়, একটু ইন্টারেস্টিং হতে হয়, কিন্তু ওই হেডলাইন দেখেই তো মানুষ ভেতরে ঢুকবে, তারপর দেখবে যে না সবকিছু পজিটিভ আছে, এটা ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে কন্টেন্ট দেখতে এসে ওই ওপরে হেডলাইনটা দেখেই এমন একটা কমেন্ট করে বসে, সে ভেতরটা না দেখে ভাবে যে না এই হেডলাইনটা এরকম, হয়তো বা সে এরকমই। তো তখন তাকে আমার এরকম বোঝাতে হয় যে ভিডিওটা পুরোটা দেখুন, তারপর মন্তব্য করুন। প্রথম আমি একটু রেগে যেতাম, মানে কন্টেন্ট দিলে তো মানুষ নেগেটিভও করবে কমেন্ট, পজিটিভও করবে, প্রথম রেগে যেতাম। তো পরে আমার হাজব্যান্ড খুব সাপোর্টিভ, আমাকে এইসব ব্যাপারে প্রচুর সাপোর্ট করে। আমার বিজনেসের জার্নিটাই ওর জন্য আমি এইখানে এসেছি। তো মানে কখনো কোনো বাধা পায়নি না, কখনো। ওই যে যখন সে দেখলো যে না আমি তো পারতেছি, তখন সে আমাকে আর না করে মানে আমি বুঝতে পেরেছি প্রথম দিকে উনি ভেবেছিলেন আপনি কি পারবেন। হ্যাঁ, এটা মানে ও ভাবতো যে আমি তো আসলে এইভাবে সবার সামনে কখনো নিজেকে উপস্থাপন করি নাই। তো ভাবতো যে না ও হয়তো পারবে না, হয়তো মানুষজন খারাপ বলবে। হ্যাঁ, প্রথম বলছে। আমি যখন বিজনেস স্টার্ট করি কতজন আমাকে অনেক খারাপ কমেন্টই করছে। আমার পাশের কিছু বাড়ি আছে যাদের মানে ছেলে মেয়ে অনেক ভালো পজিশনে, তারাও আমাকে নিয়ে অনেক কিছুই বলছে। এখন দেখা যায় যে তারা আমাকে অনুসরণ করে এখন ওই পথেই তারা ওই যে একজনকে দাঁড়াতে হয়, একজনকে দেখাতে হয়, সাহস করতে হয়। তো আমার যে বিজনেসটা আমি যে এখান থেকে শেষ করেছিলাম ওইটা একটু বলি। তো আমার মানে অ্যাম্বিশনটা হাই হতে থাকে। আমার তখন একটা টার্গেট হয় যে আমার প্রতিদিন 1000 টাকা লাভ করতে হবে। আচ্ছা, আমি এমনভাবে শুরু করলাম, মানে এটা হতে আমার বেশি দিন লাগেনি, অল্প কিছুদিনের মধ্যে আমি 1000 টাকা প্রতিদিন 1000 টাকা আমার মিনিমাম বিক্রি করি। মানে বিক্রি না, এটা মানে হ্যাঁ প্রফিট। তো সেই ক্ষেত্রে আমার মিনিমাম আপনার 1000 টাকা প্রফিট করতে গেলে 5টা-6টা ড্রেস বিক্রি করতে হবে। সব তো আর একভাবে বিক্রি হয় না, এক লাভে হয় না। এইভাবে করতে করতে যখন দেখলাম যে না আমার প্রতি মাসে 30,000 টাকা আসতেছে, তখন আমি ভাবলাম যে আমি অনেক হ্যাপি। তো প্রথম আমার বিজনেসের যে ইনকাম সেটা দিয়ে আমার ভালো মানে সব থেকে ভালো লাগার জন্য আমি আমার শাশুড়ি মাকে একটা স্বর্ণের চুড়ি বানিয়ে দিই। এটা হচ্ছে আমার প্রথম মানে ভালো লাগা আর কি, কারণ আমার শাশুড়ি মাই আমাকে পছন্দ করে তার ঘরে নিয়ে আসছে। কিন্তু এখন মা নেই, মা যাক সরি। তো তারপর শাশুড়ি মাকে আমি এইটা যখন এই যে দেখেন আপনি ভালো রেখেছেন আপনার ভালো লাগা থেকে, তাই না? মানে আপনি ভালো রেখেছেন উনাকে যতদিন উনি আপনার সাথে ছিলেন। হ্যাঁ, এখন আমার শাশুড়ি মা তো নেই, কিন্তু আমার শাশুড়ি মা প্রচুর আমাকে নিয়ে মানে মানুষের কাছে খুব গর্ব করে বলতো যে আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আমার বৌমা মাস্টার্স কমপ্লিট, কিন্তু তারপর সে বিজনেসটা করতেছে এমনভাবে যে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং আমার বাবা এখন মানে সবার কাছে বলে যে মানে ড্রেস প্রাঙ্গণ একদম বাংলাদেশে অনেকটাই পপুলার বলতে গেলে। বিশেষ করে কি মানে এটা একটু হয়ে যায়, মানে দিদিদের কাছে খুব পপুলার। মানে আমার সেকশনটা শাড়ি নিয়ে কাজ, তো আপুরা তো 3 পিস পরে, তো সেই ক্ষেত্রে আমাদের দিদিরা অনেক শাড়ি কেনে। এখন যেসব আমার অনেক আপু আছে যারা আমাকে খুব ভালোবাসে, তারা খালি বলে দিদি তুমি খালি শাড়ি আনো, কেন 3 পিস আনো না? নিয়ে আসবেন পরে। তো আমি আসলে শুরুটা প্রথমে হয়েছিল 3 পিস দিয়েই, কিন্তু কমফোর্টটা আমি পাই শাড়িতে। এই কারণে আমি আর কি শাড়ি তো আসলে সব নারীকেই অনেক সুন্দর একটা। তো এখন আমার বাবা যেখানে যায় সবাই বলে যে আপনি কি লিপির বাবা? বলে হ্যাঁ আমি লিপির বাবা। আরও এখন বেশি পপুলার হয়েছে আমার এই কন্টেন্ট বানানোর পর থেকে। মানে আমার বিজনেস পেজটা কি ফেসবুক বিজনেস পেজটা ওইরকম করে রিস্ক করে না, বাট কন্টেন্টটা খুব রিস্ক করে। বা এখন থেকে আপনার কন্টেন্টগুলো আমি মানে জানতাম না, হয়তো আসতো বুঝতাম না, বুঝতেন না, হতেই পারে। তাই এইভাবে অনেকটাই আমি হ্যাপি। আমার সব থেকে আমার ভালো লাগার আরেকটা বিষয় আছে আপু, আমার শাশুড়ি মা ক্যান্সার হয়ে উনি মারা গেছেন। তো আমার শাশুড়ি মায়ের অসুস্থতার সময় আমি অনেক
অনেক হেল্প করতে পেরেছি আমার বিজনেস থেকে। মানে আমার শাশুড়ি, শ্বশুর এবং আমার হাজবেন্ডের পাশে আমি নিজেকে যে বিলিয়ে দিতে পেরেছি, এটা আমার কাছে অনেক অনেক চমৎকার। আমি খুব ভালো আছি এখানে। বাহ, চমৎকার। মানুষের ভালো থাকা মানে এক একজনের এক এক রকম না? আমার মনে হয়েছে যে আমি বিজনেসটা করে নিজেকে ভালো রাখতে এই একটা কাজ করতে পেরেছি, যার জন্য আমি এখন অনেক ভালো। বাহ বাহ, চমৎকার। আমাদের অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন আমাদেরকে জুমে। আজকে বেশি বেশি করে আড্ডা হবে আপনাদের সাথে। তবে একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতি থেকে। আড্ডাটা অনেক 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 বেশি ভালো লাগছে এবং আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে জুমে জয়েন করে ফেলেছেন। আপনারা যদি জুমে এসে আড্ডা দিতে চান তাড়াতাড়ি চলে আসুন, আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। দেরি করে আসলে একেবারেই আড্ডা দেওয়া হয় না, সো ট্রাই করেন যেন তাড়াতাড়ি আসতে পারেন। আমি একটু আগে জুমে চলে যাই। কেমন আছেন আপনারা? আচ্ছা, ফারহানা জাহান আপা আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কোত্থেকে জয়েন করেছেন? আমি মহাখালী ডিওএইচএস থেকে। মহাখালী ডিওএইচএস। এখানে আপনার কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার এক অপরূপ সুন্দরী কলিগস আছে। বাহ, কোনজন? এক্স্যাক্টলি, আপুর হাসি দেখেই বুঝতে পারছি। আপনাকে আমরা পেয়েছি আপুর জন্য এখানে আজকে, কিন্তু আমি শিওর আপনি প্রথমবার জয়েন করেছেন যেহেতু আপনার খুব ভালো লাগবে, যেহেতু অনেক অনেক বন্ধুরা আছে, এবং আপনি ট্রাই করবেন রেগুলার জয়েন করা, যেহেতু আমরা প্রতিদিন আড্ডা দিতে আসি 6টায়। আচ্ছা, আপনার কাছ থেকে একটু, হ্যাঁ অফকোর্স, আপনার কাছ থেকে একটু জানতে চাই নিজেকে ভালো রাখার জন্য কি করেন, আপনার ভাবনাটা একটু শুনবো। থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। নিজেকে ভালো রাখার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হলো পজিটিভ থিঙ্কিং। একদম সবারই একই কথা। সবারই একই কথা। আর সুস্থতা তো দরকার সবারই, এবং যারা চাকুরিজীবী আছেন, যারা হাউসওয়াইফ আছেন, তারা পাশাপাশি যে যার কাজের পাশাপাশি একটু নিজেদের ফিটনেসটা ঠিক রাখা এবং সুন্দর চিন্তা করা, মাঝে মাঝে যোগা করা, জিম করা, সুইমিং করা, যার পক্ষে যা যতটুকু সম্ভব, অ্যাটলিস্ট একটু 30 মিনিটস হাঁটা, এতে করে মনটা অনেক প্রফুল্ল হয়, পজিটিভ থিঙ্কিং বাড়ে, নিজেকে মোটিভেশন করে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, কোন কাজটা আমার জন্য জরুরি, কি করলে আমার জন্য ভালো হবে, সেটা চিন্তা করে আগানোটাই হলো পজিটিভ থিঙ্কিং, এবং এভাবে চলতে পারলেই ভালো থাকা যায়। বাহ, চমৎকার, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর বলেছেন। আনোয়ারা আপা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনোয়ারা আপা আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় উনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে, অসুবিধা নেই। ঈদের রেশ এখনো আছে, সবার বাসায় এখনো পর্যন্ত চলছে খাওয়া দাওয়া, ঈদের খাওয়া দাওয়া এখনো। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। আপনি কি আজকেই জয়েন করেছেন আমাদের সাথে? না, বেশ কয়েকদিন ধরে জয়েন করছি, গতকালকে ছিলাম না। আচ্ছা, গত পরশুদিন আমি আপনাকে আজকে পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আমার জন্য আপনি নতুন, সো আপনার ভাবনাটাও একটু আমি জানতে চাই। নিজেকে আসলে ভালো রাখতে হলে কিছু রুলস ফলো করতে হয়, তাই না? সো আপনি কি কি ফলো করেন একটু বলেন আমাকে। আমি আসলে নিজেকে ভালো রাখতে হলে প্রথমে যেটা মনে করি, আমার খুব খারাপ লাগলে আমি তখন একটু গান শুনি। আচ্ছা, মনে হয় যেন গান শুনলে ভালো লাগে, এক কাপ চা নিয়ে সবকিছু বন্ধ করে দিয়ে একদম নিজের মতো করেই থাকি, তখন মনে হয় যে না, আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা যেটা হচ্ছে যে আমি প্রায় মঞ্চ নাটক দেখার জন্য শিল্পকলায় চলে যাই। তাই? বাহ, চমৎকার। এইটা মানে আসলে এই অভ্যাসটা কিন্তু খুব ভালো, খুবই ভালো। ছেলে মেয়েকে নিয়ে যান? গত মাসে ছিল, হ্যাঁ ছেলে মেয়েকে নিয়ে যায়। গত মাসে ছিল রোজি সিদ্দিকীর একক একটা নাটক ছিল। হ্যাঁ, উনি
একক একটা অভিনয় করেছেন। এই নাটকটা আমি মনে করি যে আমাদের সব নারীদের দেখা দরকার, তাই না? এবং পুরুষদের সাথে নিয়ে দেখা দরকার। ওরে বাবা, কি নাম নাটকের নামটা বলেন? আচ্ছা, অসুবিধা নেই, আমি খুঁজে বের করব, একটু পরে বলছি, আর একবার যখন কথা বলি তখন। হ্যাঁ। তো এটা করি। আর একটা যেটা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে নিয়ে আমি ঘুরতে যাই। আর আপনার যেটা বললেন একটু আগে, যোগা করা যায়, হাঁটা যায়, এগুলো তো আমাদের অনেকটা ভালো লাগে। তো আসলে ওগুলো তো অবশ্যই দরকার। তার পাশাপাশি নিজের জন্য একান্ত কিছু সময় বের করে, যেমন মঞ্চনাটক দেখতে যাওয়া, বা একান্ত বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়া। বাহ, চমৎকার। আড্ডা দেয়া, এইভাবে আসলে আসলে এখন আমরা যাদেরকে বন্ধু পাই, হ্যাঁ, যে এখন যেসব বন্ধু পাচ্ছি, হয়তো স্কুলে বাচ্চা দিয়ে বন্ধু হচ্ছে বা কোথাও ঘুরতে গিয়ে বন্ধু হচ্ছে, যেমন জমে এসে আমার বন্ধু হয়েছে অনেকেই। আমি আপাকে ওটাই বলছি যে অনেক বন্ধু পেয়ে যায় আসলে আমাদের আড্ডায়, যখন সবাই জয়েন হয়, নতুন যখন জয়েন হয় অনেকেই এত বন্ধু পেয়ে যায় এবং দেখা যায় উনারাই কথা বলছেন। থ্যাংক ইউ আপা, খুব ভালো লাগলো। রাশিদা আপা কেমন আছেন? একটু আনমিউট করতে হবে আপা। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বৃষ্টির চাঁদ শুভ সকাল। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ও রে, মানে এখন আমার লোভ লাগছে যে আপনি, আমি বুঝতে পারছি আপনি খুব এনজয় করছেন। আমি মানে একদম বৃষ্টি লাভার, আমার খুব ভালো লাগে, খুব পছন্দ বৃষ্টি আমার। সো আপনি এখন ভালো আছেন, আমি এটা বুঝতে পারি। আচ্ছা আপা, যখন দেখেন যে আপনার কারণে অন্য আরেকজন ভালো আছে, তখন আরো বেশি ভালো লাগা কাজ করে না? অসম্ভব ভালো লাগে। এবং আমি যে ভালো থাকি, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ড, পিস মাইন্ডে থাকা, পজিটিভ থিঙ্কে থাকাটাই হলো মেইন। তারপরেও যখন আমি একটু ভালো থাকি, আমার কোনো সমস্যা থাকলেও আমি ওটাকে কাটিয়ে উঠে ফ্রেশ মুডে থাকার চেষ্টা করি সব সময়। এবং যেখানে যাই, সেটা ইসলামিক কোন একটা অনুষ্ঠান হোক, আর এমনি আমাদের পার্টি হোক বা পারিবারিক কিছু হোক, যাই হোক, আমি সবাইকে চেষ্টা করি উদ্বুদ্ধ করতে যে তোমরা এখানে তো আসলে আমাদের যারা একটু ইয়াং জেনারেশন, তাদের একটু যান্ত্রিক জীবন, মানে খুব ব্যস্ততায় কাটে। তো ওদেরকে আমি সবসময় নিজেকে ভালো রাখার জন্য ওদেরকে বলি যে একটু বসো, একটু নিজেকে দেখো, একটু নিঃশ্বাস নাও। এই তো দ্রুত গতিতে চললে আর কতদিন এভাবে চলবে? তো আমি সবাইকে সচেতন করি। আর নিজে থেকে ভালো রাখার, ওই যে বললাম, পিস মাইন্ড, তারপর পজিটিভ থিঙ্কিং, এবং যখন একটু গান শুনি, আর ওই যে বললে যে সবাইকে তখন নিজের কাছে কেমন লাগে যে আমি মানে বোঝাতে পারবো না, মানে ফিলিংসটা এত ভালো লাগে। সবাইকে যখন দেখি আমার প্রতি, আমার কথা শুনে বা আমার বিহেভিয়ার দেখে ওরা উৎসাহিত হচ্ছে, তো তখন খুবই ভালো লাগে। আরেকটা জিনিস ভালো লাগছে, এই যে এখন আমাদের নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে এই জিনিসটা প্রচার হচ্ছে, যেটা আমাদের মা বড় বোনদের সময় ছিল না। নিজেকে একটু দেখা, নিজেকে একটু খোঁজ করা, নিজেকে একটু আয়নার সামনে বসা, 7 দিনে হোক, 1 মাসে হোক। অনেকের কোনো খবরই ছিল না, দিনের পর দিন শুধু সংসারের পিছনে কাটিয়েছে, অথবা চাকরিজীবী, সে চাকরি করে রুটিন মাফিক চলেছে। তো এখন এই যে এখন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে নেক্সাস লেডিস ক্লাব, ঘরে ঘরে এখন যারা আমাদের এই কথাগুলো শুনছে, এই বার্তা কিন্তু পৌঁছে যাচ্ছে যে সবাই নিজেকে ভালো রাখুন। একদম থ্যাংক ইউ সো মাচ আপা, খুব ভালো লাগলো আপনাদের কথা। আসলে যারা বলেছেন খুব সুন্দর করে বলেছেন যে পজিটিভ থিঙ্কিং অনেক বড় একটা বিষয়, যে নিজেকে ভালো রাখার জন্য আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখনই নেগেটিভ কিছু ভাববেন কখনো ভালো থাকতে পারবেন না। সবসময় শরীর অসুস্থ হয়ে যায়, সবসময় মনটা খারাপ থাকে, মানে সবসময় হাসি চলে যায়, কিছুই থাকে না ফেসের মধ্যে। এবং আপনি নেগেটিভ ভাববেন তো আপনার ফ্যামিলির মানুষও ওটা দ্বারা এফেক্টেড, তাই না? খুব বেশি হয়। পজিটিভ থিঙ্কিংটা ঠিক ম্যাজিকের মতো কাজ করে, আমি এটা দেখেছি। ভালো লাগছে না, হয়তো ফোনে কারোর সাথে একটু কথা বললাম, কি রে তোর শরীরটা কি খারাপ, এটা না আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। যতদিন জীবন আছে আমাদের ভালো মন্দ সবই থাকবে, শরীর খারাপ হবে। যখন আমি জুমের বন্ধুদের জিজ্ঞেস করি যে কেমন আছেন,
কেউ যদি খারাপও থাকে তাও বলছে ভালো আছি, তাই না? এটা কিন্তু পজিটিভ থিংকিং, যে আমি ভালো আছি, আমার বিশ্বাস করতে হবে যে আমি ভালো আছি, তাহলেই আমি ভালো থাকব। আমাকে নিজে বের করতে হবে যে আমি আসলে কোনটাতে হ্যাপি হব। তো সেই জিনিস যদি আমি নিজে বের করতে পারি, আমি হ্যাপি হবই যেভাবেই হোক, সেটা আমাকে বের করে নিতে হবে। একদম। আপনি তো শিক্ষক এবং মানে আপনার অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, এই জন্য বলছি চ্যালেঞ্জিং। একদম ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনি কাজ করছেন, তাই না? এক এক বাচ্চা কিন্তু এক এক রকম। কেউ আছে অনেক ফ্রেন্ডলি, মানে সকাল 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 উঠে আসতেই তার ভালো লাগে, আবার কেউ আছে যে একেবারে টানলেও আসতে চায় না, এবং স্কুলে আসার পরেও তাকে মানে সে খুব কান্নাকাটি করে। হ্যাঁ, সো তাদের সাথে আপনার যে সময়গুলা কাটে, প্রত্যেকটা সময় আমি মনে করি খুব মানে প্রেশাস, তাই না? এবং প্রত্যেকটা সময় আপনি যে শুরুতে বলেছিলেন কিছু না কিছু শিখছেন, এবং এই জিনিসটা আপনাকে নিশ্চয়ই ভালো রাখে। অনেক ভালো রাখে। বললাম না যে কিছু কিছু বাচ্চা, সব বাচ্চা তো একরকম ধরনের কথা বলে না, কিছু কিছু বাচ্চা এমন ভাবেও কথা বলে যে ক্লাসে দুষ্টুমি হচ্ছে, ওকে আমি বলছি আমরা কেন দুষ্টুমি করছি, দুষ্টুমি করা তো ঠিক না। তো ও আমাকে কোশ্চেন করলো, দুষ্টুমি কি শুধু ছোটরাই করে, বড়রা করে না? মানে ও হয়তো বলতে চাচ্ছিল যে ভুল কি শুধু ছোটরাই করে, বড়রা করে না। তো আমি ভাবতে বাধ্য যে আমি এখন অ্যান্সার কি দেবো, সেটাকে আমাকে পজিটিভলি বলতে হবে। হ্যাঁ, তো আমি কি বলবো? আমি বললাম হ্যাঁ বড়রাও ভুল করে, কিন্তু সেই ভুলের জন্য কিন্তু পানিশমেন্টও থাকে। এখন তো তুমি ছোট, আমি পানিশমেন্ট দিচ্ছি না, দিবও না। আমি এখন তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝবে, কিন্তু তুমি বুঝেও যদি দুষ্টুমি করো সেটা কি হবে বলো? সেটা তো ঠিক হবে না। তো যদি তো ও কোশ্চেন করলো এরপর যে তাহলে যদি বড়রাও বুঝে ভুল করে তাহলে তাদের জন্য কি হবে? আমি তাদের জন্য বড় ধরনের পানিশমেন্ট, মানে ব্রেনের খেলা, মানে ওদের সাথে দৌড়াতে গেলে আমার নিজের ব্রেনকে দৌড়াতে হয়। মানে এটা আসলে ভালো লাগার একটা বিষয় যে আপনার ব্রেনও কাজ করছে। আমরা আরো আড্ডা দিব, আরো অনেকেই আছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা এত ভালো হচ্ছে, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু শুনতে পারছি, এবং আপনাদের ভাবনাগুলো যখন আমরা শুনি এবং অন্যরাও শুনছেন, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হয়, যেটার জন্য নিজেও ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায় এবং অন্যকেও ভালো রাখা যায়। শিখে শিখে আমরা ভালো রাখি, তাই না? অনেক কিছু আছে যেটা হয়তো আমাদের ভাবনার সাথে মিলে যাচ্ছে। এই যে যেমন পজিটিভ থিঙ্কিং, যারা বলছে সবাই কিন্তু একটা কথাই বলছে যে পজিটিভলি চিন্তা করতে হবে, তাহলেই ভালো থাকতে পারবো, তাই না? আপনার কাছ থেকে একটু শুনি। আপনি প্রথম বলেছিলেন যে পজিটিভলি চিন্তা করতে হবে। হ্যাঁ, পজিটিভলি চিন্তা করতে হবে। আমি যে কোনো বিষয়ে সবকিছুরই তো আসলে ভালো মন্দ দুইটাই আছে। তা আমি শুধু মন্দটা কেন দেখব? আমি ভালোটাই নেই, ভালোটাই দেখি, তাহলে আমি নিজেও ভালো থাকবো, অন্যজনও ভালো থাকবে। তারপরে ছোট ছোট কিছু কাজ আছে যে আমাদের যারা সাহায্যকারী আছে অথবা রাস্তায় যারা ইয়ে করে, তো যদিও এটা এভাবে বলার কিছু না, তারপরে হয়তো কাউকে আমি ছোট কিছু একটু করলাম, সে যখন একটা হাসিটা দেয়, ওটা যে মনে কি তৃপ্তি দেয়। হ্যাঁ, তো একবার মাঝে মাঝে সাহায্যকারী দিয়ে পাঠাই বা ড্রাইভার দিয়ে পাঠাই, তো আমি গেলাম, তো আমার হাজবেন্ড বলছে তোমার যাওয়ার দরকার কি, ওরাই তো যাচ্ছে। তো আমি বললাম যে না আমি যাই। তো আমি গিয়ে যখন ওদের হাসিটা দেখলাম, ওইটা যে আমাকে কি তৃপ্তি দিল, কি ভালো লাগা কাজ করলো, ভালো লাগলো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব শান্তি লাগে, খুব ঠান্ডা হয়ে যায় ভেতরটা। তারপরে হয়তো ঘরে থাকি 2 দিন 3 দিন, যদি এরকম হয় যে বাইরে যাচ্ছি না, হাঁটতে যাচ্ছি না, তো ওইটাও খুব একটা যে কেমন যেন একটু ড্যাম হয়ে যাচ্ছে। তো যখনই বাইরে থেকে বের হয়ে আসি, একটু সকালবেলা একটু লেকে গিয়ে হেঁটে আসি, ওইটা ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ, আমি এই কথাটাও তুলতাম যে আমাদের স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, অনেকে আছে আসলে ভাবি না আমরা সবসময় মনে করি যে মনটা ভালো আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের স্বাস্থ্য মানে একেবারে সুস্থ থাকতে হবে, নিজেকে স্বাস্থ্যের ব্যাপারেও চিন্তা করতে হবে। আপনার ভাবনাটাও একটু শুনতে চাই যে আপা যে বলছেন একটু হেঁটে আসলে ভালো লাগে। হ্যাঁ, সো আপনি কি নিজের জন্য এরকম কিছু করেন কিনা যে স্বাস্থ্য ঠিকঠাক রাখি?
আমি তো এমনিতেই অনেক ব্যস্ত থাকি, আমার আসলে ওই রকম নিজেকে সময় দেওয়ার মতো সময় এই একটাই বিজনেস। মানে আমার মনটাই ভালো থাকে বিজনেস ভালো থাকলে। আচ্ছা, মানে বিজনেসটা ভালো মানে আমার মন ভালো। বিজনেসটা যখন একটু মনে হয় ডাউন, তখনই মনে হয় যে আমার মনটা খারাপ হয়ে গেল, আর তখন আমি বেশি টেনশন করি। তো ওই যে যে সব সময় আমার পাশেই থাকে, সে সব সময় বলে এটা তো আপ ডাউন করবে, তুমি এটা নিয়ে এত টেনশন করো কেন। হ্যাঁ, আমাদের যেমন ভালো সময় আসে, খারাপ সময়ও আসে, কিন্তু আমি মনে করি খারাপ সময় অল্পক্ষণ থাকে। হ্যাঁ, তারপর হঠাৎ করে যখন দেখি যে না আবার সব ঠিক হয়ে গেছে, তখন আমি একদমই একদম চাঙ্গা, রিফ্রেশ, যেমন চা খাওয়ার পর একটা শরীর তরতাজা হয়ে যায়, ঠিক ওই রকম। মানে বিজনেসটাই আমার আর কি এখন, আমার অন্য কোনো দিক চিন্তা ভাবনা ওই রকম নাই, বিজনেসটাই হয়ে গেছে আমার সব সুখের মূল আর কি। বাহ, যাক, যে যেভাবে ভালো থাকে। মানে এখানে আমি একটুখানি যোগ করতে চাই যে উনি যেরকম বললেন বা এনারা যেরকম এখনো মানে বয়সের দিক থেকে তরুণ আছেন, আমি তো একটা তারপর আমার মনে হয় যে এই যে একটা কাজের প্রতি ডেডিকেটেড, নিজের স্বাস্থ্যের কথা, মানে আমরা তো ওইভাবে ভাবি না আসলে, কিন্তু এটা কিন্তু ভাবাটা খুব দরকার। এবং আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া, যে আমরা সাজুগুজু করছি, আমরা বাইরের খাবার খাচ্ছি, ফ্রেন্ডদেরকে নিয়ে বাইরে যাচ্ছি, আড্ডা দিচ্ছি, আমরা কিন্তু এসব খরচ টরচ এগুলো যথেষ্ট করছি, কিন্তু যখনই আমার একটা ইয়ারলি একটা চেকআপের ইস্যু আসে, তখন আমরা কিন্তু অনেক হিসাব ভালো তো আছি, হ্যাঁ, কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একদম সত্যি বলেছেন। আমি একটু আমাদের জুমের বন্ধুদের কাছ থেকেও জানতে চাই এই ব্যাপারে। নেসমা হক আপা, আপনাকে আমি প্রথমবার পেয়েছি, আমি জানি না আপনি আগে জয়েন করেছিলেন কিনা। হ্যাঁ, নেসমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ নাপু। শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা। সেটের সবাইকে অনেক ভালো লাগছে, স্পেশালি না বললেই নয়, নাদিয়া আপু ব্ল্যাক কালারে আপনাকে অসাধারণ, ভীষণ গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দের একটা কালার, আচ্ছা, খুব ভালো লাগছে সত্যি। থ্যাংক ইউ। আর এখানে আজকে আমি নতুন না, আসলে আমি নেক্সাস সেটেও এসেছি, আচ্ছা, বেশ কয়েক মাস আগে। আগে খুব ফ্রিকোয়েন্টলি জয়েন করতাম, এখন আসলে একটু ব্যস্ততার কারণে রেগুলার জয়েন করতে পারি না, বাট আমি সবসময় নেক্সাস লেডিস ক্লাবের সঙ্গেই আছি। আজকে আপনাদের সেটে আমার একজন খুবই প্রিয় পছন্দের একজন, আমি বলি কোকিল কণ্ঠী, আমার একজন সহকর্মী আছেন, মিতুল সেন। হ্যাঁ হ্যাঁ, আপু বলছিলেন আপনাকে দেখে। হ্যাঁ, আমরা স্কুলে একসাথে আছি। আসলে একটা মানে আনঅফিশিয়ালি কথা, আমাদের স্কুলের প্রোগ্রামে, সেটা সুখের, দুঃখের, আনন্দের সবকিছু প্রোগ্রামে মিতুলের গান ছাড়া যেন ও এত সুন্দর গান গায় যে ওর গান ছাড়া আসলে আমাদের প্রোগ্রামটা মনে হয় ইনকমপ্লিট লাগে। একদম খুব ভালো লাগছে মিতুল তোমাকে ওখানে দেখতে পেয়ে। আর এখন আজকে যে বিষয় ভালো রাখি নিজেকে, এটার জন্য আপুস আমি একটা মেয়ে হিসেবে আমার যেটা মনে হয়, নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। স্পেশালি আমরা মেয়েরা বিয়ের আগে যেমন আপু বলি, আমার যেমন নিজেকে নিজেই ভালো রাখতাম, মানে নিজে ভালো থাকলে দুনিয়া ভালো, আমি নিজে সাজুগুজু, ঘুরে বেড়ানো সবকিছু। কিন্তু বিয়ের পর যখন মা হলাম, তখন না, আমি 2 বাচ্চার মা, আমার বাচ্চারা ভালো থাকলে কেন জানি মনে হয় আমি নিজে খুব ভালো আছি। একদম সত্যি। হ্যাঁ, আমার বাচ্চা, আমার সংসারটা, আমার আশেপাশে সবকিছু যখন ভালো থাকে, আমার তখন নিজেকে খুব ভালো লাগে। স্পেশালি বাচ্চাদের কথা বারবার বলছি, না সত্যি কথা, যে এক এক সময় এক এক এজে এক এক লেভেলে এসে লাইফে দেখবেন ভালো লাগার সংজ্ঞাটা একটু চেঞ্জ হতেই থাকে, কিন্তু কথা হচ্ছে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তবে আমার
গল্প করতে খুব ভালো লাগে, যে কারণে নেক্সাস লেডিস ক্লাব আমার এত পছন্দ। আমি গল্প করতে পারলে ভালো থাকি। আর আমরা কেউ গল্প করতে বোর ফিল করি না, আমরা সবাই এত গল্প করি। থ্যাংক ইউ সো মাচ আপা, থ্যাংক ইউ সো মাচ। এদিকে নাজিয়া আপাও জয়েন করেছেন, হাসিনা আপাও আছেন, খুব ভালো লাগছে, মরিয়ম আপা আছেন। আগে যাই রেবেকা আপার কাছে। রেবেকা আপা, হ্যাঁ নিজেকে, শুভ সন্ধ্যা, নিজেকে কিভাবে ভালো রাখছেন একটু শুনি। আসলে নিজে ভালো রাখতে গেলে সর্বপ্রথম আগে নিজেকে সুস্থ থাকতে হবে। একদম আমি মনে করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, থাকলে সবকিছুই ভালো থাকবে। আর আমি সুস্থ থাকলে বা আমি নিজে ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে। মেয়েরা একটা অনেক বড় শক্তি পরিবারের। কিন্তু আমি যদি মনে সুন্দর একটা কথা বলেছেন, মেয়েরা আসলে অনেক বড় শক্তি। বলেন। ভালো আছি, ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, ভালো যারা তাদের সাথে মিশবো, মানে একটু কবিতা কবিতা হয়ে যাচ্ছে যদিও। ভালো লাগছে। করলেই ভালো থাকতে পারা যায়। তবে আমি একটা কথা বলবো, সবার উদ্দেশ্যেই বলবো, কেউ কিছু মনে করেন না। আমরা মেয়েরা ভালো থাকার চেয়ে বেশি অংশে খারাপ বুদ্ধিটা দিয়ে চলি। কারণ ম্যাক্সিমাম মেয়েদের মাথার মধ্যে কিছু ঢুকে গেলে সেটা কিন্তু তারা বের করতে চায় না। মনে হয় হ্যাঁ এটাই হয়তোবা ঠিক, কিন্তু আমি বলবো যে সবার ক্ষেত্রে করা উচিত যেটা ভালো সেটাকে গ্রহণ করে খারাপটাকে বর্জন করা। আর ভালো মানুষদের সাথে মেশা, বোঝা যায় কে ভালো কে খারাপ। ভালো মানুষদের সাথে মিশলে ভালো কিছু শেখা যায়। আর কে কি ভাবছে, কে কি বলছে, এগুলো চিন্তা করা যাবে না। কারণ এগুলো চিন্তা করলে সামনে আগানো যায় না। আর মেয়েদেরকে সবসময় মনে করতে হয় আমার বিভিন্ন স্টেজে বিভিন্ন পার্ট, সেই পার্ট গুলো সঠিক জায়গা সবসময় পূরণ করে চলা উচিত। এবং আমি যদি সেটা করতে পারি থাকবো। সুন্দর বলেছেন, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। নেলি আপা। আসসালামু আলাইকুম, অনেকদিন পর দেখলাম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপু। বলেন, আপনি কি সবসময় সুন্দর হাসি দিয়ে তারপর নিজেকে ভালো রাখেন না? কত সুন্দর করে হাসে। আমার হাসিটা সুন্দর বলার জন্য। হ্যাঁ, চেষ্টা করি ভালো থাকার জন্য, আসলে ভালো রাখার জন্য। আর আসলে ভালো থাকতে হলে আমার মনে হয় কি যে নিজে যতটুকু আছি অতটুকু আলহামদুলিল্লাহ, তার সাথে কখনো কাউকে নিজে কম্পেয়ার না করা। হয়তো অন্য কারোর সাথে যদি আমি নিজে কম্পেয়ার করতে যাই তাহলে হয়তো আমি ভালো থাকবো না। একদম আমার যা আছে আমি ভালো থাকবো, আর আমার পরিবার নিয়ে, আমার পরিবার ভালো থাকলে, আমার বাচ্চারা ভালো থাকলে আমি অবশ্যই ভালো থাকবো। বাহ, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আরো আপুরা আছেন, নার্গিস আপা আছেন, হাসিনা আপা, নাজিয়া আপা, আকলিমা আপা জয়েন করেছেন, মরিয়ম আপা আছেন। একটা ব্রেক নিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি এক্ষুনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা এত সুন্দর হচ্ছে, মানে অনেক কিছুই আসলে বুঝতে পারছি, জানতে পারছি। নিজেকে ভালো রাখার অনেক টিপস আমরা পেয়ে যাচ্ছি। আপনারা যারা জয়েন হয়ে নিজেদের কথাগুলো বলতে চান তাড়াতাড়ি জয়েন হয়ে যান, বেশিক্ষণ কিন্তু আর নাই। আচ্ছা, চলে যাই নাজিয়াপুর কাছে। নাজিয়াপু, মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পরে দেখা হলো, আর ঈদ মোবারক তোমাকে। ঈদ মোবারক। হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো সবার সাথে। আপু, নিজেকে ভালো রাখার তো আপনার কাছে নিশ্চয়ই কোনো স্পেশাল নুস্কা আছে, আমি জানি, আমি শিওর। আপনি যেগুলো ফলো করেন একটু আমাদের সাথেও শেয়ার করেন, যাতে আমরাও একটু নিজেকে আপনার মতো করে ভালো রাখতে পারি। বলেন। তুমি না নুস্কা দিবা আমাদেরকে? আমার নুস্কা একটাই, বেশি বেশি হাসতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। মাল্টিটাস্কিং তো তোমার কাছ থেকে শেখা উচিত সবার। আর একটা হচ্ছে যে নিজেকে ভালো রাখতে গেলে তো মানে নিজেকে ভালো রাখা হচ্ছে সব আপনারা যেটা বললেন, ফার্স্ট অফ অল পজিটিভ থিঙ্কিং। আমি এই বলছি ঠিকই, পজিটিভ থিঙ্কিংটা আমার ভেতরে আনতে আমার একটু কষ্ট হয়। মানে আমি সবসময় আচ্ছা এটার মানে সাইড এফেক্ট গুলো, মানে খারাপ দিকটা আগে চিন্তা করে ডিসঅ্যাডভান্টেজ নতুন স্টেপের, তারপর আবার চিন্তা করি না আমার তো পজিটিভ থিঙ্কিং করতে হবে। নিজেকে নিজে বলি পজিটিভ, আচ্ছা পজিটিভ থিংটা করি।
কিন্তু নেগেটিভ থিঙ্কিংটাও একটা জিনিস, নতুন জিনিসের অতটা খারাপ আমি মনে করি না। দ্যাট ব্রিংস পজিটিভ থিঙ্কিং, মানে পজিটিভ থিঙ্কিংটাকে আবার মানে চিন্তা করতে হেল্প করে আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নিজের হেলথের সাথেও যে মেন্টাল হেলথটা, আমি সবসময় যেটা বলি, জীবনের সিচুয়েশন এক একজনের এক এক রকম, ভালো থাকা জীবনের এক একজনের এক এক রকম। তো মেন্টাল হেলথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা শারীরিক ভাবে সবসময় ফিট থাকি ঠিকই, শারীরিক ফিটনেস উইল হেল্প ইয়োর মেন্টাল হেলথ অ্যাবসলিউটলি। কিন্তু সবার জীবনের যে একটা ঘটনা থাকে না, জীবন চলার পথে এক একটা ঘটনা থাকে, সেটার জন্য মেন্টাল হেলথ ইস্যু nowadays is a very big thing. মেয়েরা তো সবাইকে কিছু বলে না, মাকে বলে না, মা আরেকটা জেনারেশন বা মা চিন্তা করবে, বোনকে বলা যায় না, বোন আরেকটা সংসারে চলে গেছে, ভাই বউ তো তার সংসারে আছে। তো মানুষ কিন্তু আসলে খুব একা আলটিমেটলি। হ্যাঁ, বাচ্চাদেরকে ওই মা কিছু বলতে পারে না, সে কি বুঝবে, হাজবেন্ডকে বলা যাবে না। সো এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেটা ধরেন মেন্টাল হেলথের যারা, আমি অনেক ইস্যু দেখি বাংলাদেশে এখন হচ্ছে ডাক্তারের কাছে যে নিজের কথাটা বলা, এটা কিন্তু পাগল হয়ে গেছি সেই ব্যাপারটা কিন্তু আপনি জানেন এটাই বিলিভ করে সবাই। হ্যাঁ, বেশিরভাগ মানুষ মনে করে ভেরি রং। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি রং। মানুষ আমাকে পাগল বলবে, কিন্তু এটা যদি না হয়, আমি যে কাজটা করব এটার, তখন মানুষ আমাকে পাগল বলবে। আমি যদি না যাই, ওই হেল্পটা না সিক করি, তখন আমাকে বলবে এত শিক্ষিত হয়ে এত বড় বড় কথা বলে কিছুই কি করলো না। তখন কিন্তু এরকম স্টুপিড ডিসিশন যদি আমরা নেই জীবনের, তখন একটা ভুল, হয়তোবা মেন্টাল ইস্যুর কারণে আমি সংসারে ভালো একটা নিজেকে প্রেজেন্ট করতে পারছি না ঠিক মতো, ওটা আমাকে ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেম করছে, আমি বুঝছি সেটা, কিন্তু এটা নিয়ে কিনা আমি কোনো ট্রিটমেন্টেই যাচ্ছি না। এটা কিন্তু এক ধরনের সাময়িক একটা অসুখ, এটাকে আমরা বাড়িয়ে দেই কিন্তু অনেকভাবে গভীর একটা জিনিস করে ফেলি, যেটা আলটিমেটলি আমার ফ্যামিলি লাইফ আমাকে ভীষণ ভাবে একদম। এই জিনিসটা আই উড সে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে বলার জন্য। হাসিনা আপা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে বলেছিলাম না সবাই দেখান। হ্যাঁ, বলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই কিভাবে ভালো রাখেন। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছে প্রত্যেকটা নারী যার যার যোগ্যতায় অনেক ফাইন কথা বলে গেছে, অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ সবাইকে। আর আমার যে বিষয়গুলো, কিছু বিষয় যেটা হচ্ছে, যেমন রিসেন্টলি একটা কাজে গিয়ে একজন আপার সাথে পরিচয়, উনি বলতেছিল জানেন করোনার সময় একটা দুর্ঘটনায় আমি এমন একটা পজিশনে চলে গেছিলাম, তা আমি হঠাৎ হচ্ছে একজনকে দেখলাম যে উনি খুদের ভাত আর ভর্তা বিক্রি করে অনলাইনে একটা পেজ খুলেছে। মানে এটা শুনতে কেমন শোনা যায়, আমার পরিবারের মানুষের কাছে বলার পর বলতেছে শেষমেশ তুমি ইডেন থেকে অনার্স মাস্টার্স করে এই কাজ করবা। মনে আমি ওনার সেই ভাষাটা শুনেই আমি বলতেছি যে পরে আপা কি হইলো, পরে কি যে সমস্যায় পড়ছেন আপনি, উনি কি ওই সমস্যা থেকে সমাধানের জন্য আপনাকে কিছু টাকা গোপনে দিয়ে গেছে বা বুঝতে দেয় নাই বা কোনো ধরনের হেল্প কোনো কিছু কয় না? আপা জানেন না কি যে কষ্টের সেই দিনগুলো। পরে কি হয়েছে আপা? তো ওনার গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। পরে বললাম যে পরে কি করলেন? পরে বলতেছে আমি ঢাকা ছেড়ে, চিন্তা করেন আপনি, গ্রাম ছেড়ে মানুষ ঢাকা যায় কাজের জন্য, আমি ঢাকা ছেড়ে গ্রামে চলে আসছি। আসার পরে আমার একটা বোন, ওনার বড় বোনটা হচ্ছে ইমিডিয়েটলি এখনো সে কমিশনার ওই এলাকায়, তো যাই হোক এটা আমাদের পলাশের জশিন্দুর। তো উনি হচ্ছে বলতেছে, ওনার বোন বলতেছে তুই যেটা করার কর, তোর পাশে আমি আছি। বাহ, আপনার বোনকে সেলুট। ওই বোনটাও সাথে আসছে। তো উনি পরে না কি শুরু করলো জানো, আমাদের নরসিংদীর চাপা শুটকির বড়া, ফাইন একটা খাবার। মানে আমার মনে হয় উত্তরবঙ্গের কিছু এলাকা ছাড়া সব এবং দেশের বাইরে ওইটা কিন্তু সেল হয়। তো চাপা শুটকির বড়াটা, এবং উনি হচ্ছে আরো এটার সাথে আরো কিছু খাবার দাবার, তারপরে হচ্ছে আমাদের নকশি পিঠে, এরকম কাজ নিয়ে শুরু করলো। এখন উনি মোটামুটি মানে গত মাসে উনি লাখ টাকা সে বিজনেস করছে। এটা শুনে তো এত ভালো লাগছে। এই যে আপনি এক্স্যাক্টলি এই যে আপনি বলছেন না আরেকজনের ভালো কিছু হয়েছে, এটা শুনে নিজের কাছে অনেকটুকু ভালো লাগলো, তাই না? এটা আসলে মানে অনেক অনেক ভালো লাগা কাজ করে। আমি শুনছি ওনার কাছ থেকে, অথচ আমি ওই আপাকে দেখি নাই, তারপরে আমার ভালো লাগছে শুনে যে কিছু একটা সে করতে পেরেছে। থ্যাংক ইউ হাসিনা আপা, থ্যাংক ইউ সো মাচ। মরিয়ম আপা,
এই যে আরেকজন সুন্দর হাসি দিয়ে তাকিয়ে আছে আমাদের। হ্যাঁ, শুভেচ্ছা, শুভ সন্ধ্যা নাদিয়া, ঈদ মোবারক। কেমন আছো নাদিয়া? খুবই ভালো আছি। এই যে আপনাদেরকে দেখছি, হাসি হাসি মুখগুলো দেখছি, খুব ভালো লাগছে আপা। উপস্থিত আজকের উপস্থিত অতিথিদের সালাম, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনি বলেন আপনি কিভাবে নিজেকে ভালো রাখেন আর আমাদেরকেও কিভাবে ভালো রাখেন বলেন। এই তো মানুষের জীবনে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমার মনে হয় যে মানুষের মন আর শরীর। মন ভালো থাকলে শরীর ভালো, শরীর ভালো থাকলে মন ভালো, দুইটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভালো নিজেকে ভালো রাখি এবং অন্যকেও ভালো রাখতে সাহায্য করি। ঘরের কাজ করলাম, মন ভালো থাকলে এটা সেটা করলাম, এটা তৈরি করলাম, বেড়াতে গেলাম, কোথাও গেলাম। বেড়াতে গেলে তো আমার মনটা খুবই ভালো হয়। আজকে আমি অনেকদিন পরে হাঁটতে গেলাম, অনেকক্ষণ হেঁটে আসলাম একা একা, বুঝছো? নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই গানটা গেয়ে গিয়ে ভিডিও করেছি, জানো না দেয়া? আমি আজকে দিয়েছি সেটা আমি। বাহ, চমৎকার। দেখবো, অবশ্যই অবশ্যই দেখবো। ভালো থাকলাম তোমাদের। হ্যাঁ, আপনি আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আকলিমা আপা, আপনিও সুন্দর করে হেসে হেসে আমার দিকে তাকিয়ে আছেন, বলে। এই যে আপনারা যে কথাগুলো কথা শুনছি, হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বলেন, আপনার কেমন লাগছে শুনে এইসব কথাগুলো? খুবই ভালো লাগছে। প্রথমে আমি সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর মজার মজার এত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নিজেকে আরো সমৃদ্ধ করছি। বাহ। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে নিজেকে ভালো রাখা যায় বা অন্যকে ভালো রাখা যায়, আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজেকে ভালো রাখতে হলে আমি যেটা মনে করি, আমি সবসময় আপা আটকে গেছে মনে, আচ্ছা মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে, কিছু একটা হবে। যাই হোক, আরো আড্ডা দিব মমি আপার সাথে, ওবায়দা আপার সাথে। আমরা একটু স্টুডিওতে বন্ধুদের সাথে কথা বলি। এই যে সবাই কিন্তু একটা কথা বলছে, শরীর মন সুস্থ থাকতে হবে। এবং নাজিয়া আপা যে কথাটা বললেন, আমরা যদি মানসিকভাবে মানে খুব ডিস্টার্ব থাকি, তখন আমরা দেখা যায় মানসিক ডক্টর দেখাতে গেলে চিন্তা করি আমি কি পাগল, এইটা কিন্তু খুব দরকার যে এরকম একটা সিচুয়েশন আমি ঠিক বুঝতে পারছি না যে আমার এখানে কি রোল প্লে করা উচিত বা কিভাবে আমার এটাকে হ্যান্ডেল করা উচিত। উনি নাজিয়া আপু যেটা বললেন যে আমি মাকে বলতে পারছি না, বোনকে বলতে পারছি না, ফ্যামিলির কাউকে বলতে পারছি না, তখন কিন্তু আমার প্রফেশনাল কারো হেল্প নিতে পারলে সেটা আমাকে অনেক বেটার রেজাল্ট দেয়। কিন্তু এটা আমাদেরকে আরো ইমপ্রুভ করার দরকার আমাদের সবারই। একদম সত্যি কথা, মানে আমরা এই কাজটাই করতে পারি না, অনেক পিছিয়ে যায়, তাই না? নারীরা কিন্তু মানে পুরুষদের চেয়ে কিন্তু নারীরা একটু কম ভালো থাকে, যেটা সত্য কথা। চিন্তা করি বেশি, তাদের উপর অনেক ইয়েটা থাকে। পুরুষরা বাইরে বাইরে থাকে, বাইরে থাকলে দেখবেন মনটা ভালো থাকে বেশি, আর ঘরে থেকে থেকে ওইটা ইয়ে হয়। আমার মনে হয় আসলে এখানে নারী পুরুষ বলে না, মানুষ, আমি সবসময় মানুষ হিসেবে গণ্য করি, নারী পুরুষ দুজনকেই আমি মানুষ হিসেবে গণ্য করি। সবারই কিন্তু ওই ব্যাপারটা আছে যে আমি কোনো কাজ করে ভালো আছি, হ্যাঁ আমি বসে আছি আমি ভালো নেই, আমি মানে অলস সময় কাটাচ্ছি আমি ভালো নেই, কিন্তু হ্যাঁ আরো মানে আলসেমি আপনাকে আরো পেয়ে বসে। আপনি একটু আগে বলছিলেন না যে হেঁটে আসছি, হেঁটে আসলে খুব ভালো লাগে, যে মরিয়ম আপু বলছিলেন যে একটু হেঁটে এসেছি আমার খুব ভালো লেগেছে। এক্স্যাক্টলি, মানে এখানে হচ্ছে মানুষের আসলে চলতে হবে, না চলে ছুরি যেমন ধার না দিলে একেবারে ভোঁতা হয়ে যায়, ওই মানুষও ওরকম, মানে নিজেকে অ্যাক্টিভ না রাখলে ভালো থাকা যায় না। আমরা আরো আড্ডা দিব, আরো অনেকেই আছে, তো একটা বিরতি নিয়ে এক্ষুনি আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা দিতে দিতে সময় যে কখন শেষ হয়ে যায়, মানে একদম শেষ পার্টে আছি আমরা। নিজেরা এত ভালো রাখছি নিজেদেরকে, সময়ের আসলে কোনো মানে জ্ঞানই নেই যে কখন শেষ হয়ে যাচ্ছে, তাই না? মানে একটু আগেও বলছিলেন না কিভাবে এক ঘন্টা চলে শুরু করলে মনে হয় যে এই 12 ঘন্টাটা দিন না হয়ে যদি 24 ঘন্টা দিনটা হতো, তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। একদম একদম। আমরা একটু আবারও জুমে চলে যাই। আচ্ছা, ওবায়দা আপা,
আমি ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ওবায়দা আপা সবসময় নিজেকে কিভাবে ভালো রাখে। না তারপরেও একটু করে বলেন, আপনি যেদিন আসছিলেন, যেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল, আমি মানে এত ব্যস্ততার মধ্যেও আপনি এসে আমাদের সাথে দেখা করে গেছেন শুধুমাত্র আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এটা আমার খুব ভালো লেগেছে। বলেন এখন কিভাবে ভালো রাখেন? আমি ভালো থাকার চেষ্টা করি আর ভালো রাখার চেষ্টা করি। এখন যেমন এই পর্যায়ক্রমে একটা করে ভালো লাগার জিনিস যুক্ত হয়েছে। যখন নেক্সাস টেলিভিশন ছিল না তখন অন্য মাধ্যমে হয়তো অন্যভাবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতাম, কিন্তু এখন এইটাই বেশি প্রধান উপকরণ হচ্ছে নেক্সাস লেডিস ক্লাব, নেক্সাস টিভি, পুরাটাই টেলিভিশন। এখানে লিখি, এখানে বসি, এখানে এই করি। আর আমি ওই শারীরিক সুস্থতার জন্য একটু ব্যায়াম ট্যায়াম করি, যেমন একটু হাঁটলাম, যেদিন হাঁটতে পারলাম ওদের খুব ভালো লাগলো। হাঁটতে সব সময় পারি না, অফিসে তো বসে থাকতে হয়। ব্যায়াম করি প্রতিদিন, তারপরে রান্না বান্না করি, আর এই যে এগুলি নিয়েই থাকি সারাক্ষণ। লেখাটা আমার খুবই পছন্দ, লেখাটা মানে খুবই পছন্দ। একদিন যদি একটা পোস্ট করতে না পারি তাহলে আমার আরো দিন ভালো লাগবে না। যত ব্যস্তই থাকি, যত ব্যস্তই থাকি এই লেখাটা একটু লিখবো। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। মমি আপা, আগে আমি আপনাকে এটাই জিজ্ঞেস করি যে নেক্সাস লেডিস ক্লাব গ্রুপে আমরা এখন 35,000 বন্ধু। এইটাও তো একটা খুশির খবর, এবং আমার কিন্তু শুনে আমি আরো বেশি ভালো হয়ে গেছে, আরো বেশি ভালো লাগছে। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কেমন লাগছে এই নিউজটা যখন আপনি দেখেছেন বা শুনেছেন, কেমন লাগছে বলেন? ধন্যবাদ আপু, ঈদ মোবারক আপু তোমাকে। অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর নেক্সাস লেডিস ক্লাব আমাদের অনেক প্রাণের একটা গ্রুপ, আমরা প্রথম থেকে আছি, আমরা খুব এনজয় করি। যখনই দেখি 2 দিন পরে পরে এই যে বাড়ছে, মানে 35,000 30,000 থেকে এইভাবে যে বাড়ছে, ভীষণ ভালো লাগে আর ভীষণ ভাবে আনন্দিত হই। আবারও নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ, সাথে আমাদের সকল জুম বন্ধু, নেক্সাস লেডিস ক্লাবের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। সবসময় সাথে থাকতে পারবো এই আশাই করি ইনশাআল্লাহ। অবশ্যই, চমৎকার, থ্যাংক ইউ। আকলিমা আপা, হঠাৎ করে আপনার ওখানে মানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, ছোট্ট করে বলেন, আমরা শেষের দিকে আছি, ছোট্ট করে বলেন কি বলতে চেয়েছিলেন? যেটা আমি বলতে চেয়েছি যে আমি ভালো থাকি হলো আমি যখন যে অবস্থায় থাকি সেই অবস্থার সাথে, সেই পরিবেশের সাথে খাপ খাওয়া নেওয়ার চেষ্টা করি। যদিও কষ্ট হয় অনেক সময়, মানুষের এই দীর্ঘ জীবনের চড়াই উতরাই করে অনেক সময় পার করেছি, যখন দেখি যে খুব একটা খারাপ সিচুয়েশন আসে তখন খারাপ দিকটাই মনে পড়ে, কিন্তু তারপরে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলি যে না, খারাপ কিছু ভাববো না, ভালোটাই ভাববো। আর নিজের শারীরিক অসুস্থ যদি হয়ে যায় অনেক সময় খুব মন খারাপ হয়ে যায়। যেমন করোনা হয়েছিল আমার, যখন নাকি করোনার রিপোর্টটা আমি পাই নাই, কিন্তু আমি কিন্তু দিব্যি চলছি। আমার হাজবেন্ডের করোনা হয়েছিল, এবার কারে ভর্তি ছিল, কিন্তু যখন আমি রিপোর্টটা পেলাম যে আমার করোনা পজিটিভ, তখন আমি দেখলাম যে আমার মানে আমি একেবারেই দুর্বল হয়ে যাচ্ছি, আমি আর বিছনায় পড়ে যাচ্ছি এরকম। পরে আমি মনটাকে ঠিক করলাম, না এরকম করলে হবে না, আমার কিছুই হয়নি, আমি এটা নিয়ে পারবো। কিন্তু ঠিকই আমি এটা নিয়ে পারিয়েছি, আমার তেমন একটা সমস্যা হয়নি। আমি আমার হাজবেন্ডকে নিয়ে দৌড়াদৌড়ি করেছি হাসপাতালে। এটা আমি মনে করি আসলে মানসিক অবস্থা, আমি যদি মনকে বুঝাতে পারি, মনকে যদি শক্ত রাখি, তাহলে আমার সবকিছু করা সম্ভব। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লাগলো। আর নাজি আপু, থামস আপ আমার না, আমি দেখছি আমার খুব ভালো লাগছে যে থামস আপ দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে প্রত্যেকটা কথার সাথে, কারণ আসলে সব কথাগুলো খুব রিলেটেড, তাই না? এই যে একটা কথা আসলো না, এক এক সময় আসলে ভালো লাগার সংজ্ঞাটা এক এক রকম হয়ে যায়। যেমন বাচ্চা কাচ্চাকে ভালো রাখলেই কিন্তু ভালো আছি, বাস এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। একটু ছোট্ট করে সবার কাছ থেকে শুনতে চাই। ওই যে বললেন যে সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। একটা সময় ছিল যে স্কুল ছুটি, কলেজ ছুটি, তো বই নিয়ে পড়ে থাকা, আমি বই কালেকশনে ঝাঁপিয়ে পড়তাম, মানে পুরো ছুটি আমি বই পড়ে কাটাতাম, সেটা ছিল আমার ভালো লাগা তখন। তো এখন সংসার জীবন, চাকরি প্লাস বাচ্চা, তো এখন সব কিছু সামলিয়ে যতটা সম্ভব মানে চেষ্টা করি নিজেকে ভালো রাখার, কারণ আমি জানি আমি ভালো না থাকলে আমি পুরোটা ভালো রাখতে পারবো না, আমার বেবি হ্যাপি থাকবে না, আমার কর্মক্ষেত্র আমি দিতে পারবো না, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো না, সো আমাকে ভালো থাকতেই হবে। সো এখন ভালো লাগাগুলো চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলতে কি, যেমন গান করি, রান্না করছি, কোন একটা কাজ করছি, গুনগুন করে গান করছি,
মানে গান করতে করতে ওই জায়গাটা ভালো লাগছে, কাজটা। মোবাইলে গানটা ছেড়ে দিলাম, গান বাজছে, মনে হচ্ছে মানে পরিবেশটা ভালো, পরিবেশটা ভালো, ওইভাবেই। তারপর আমার আবার ছোট ছবি আঁকার একটা প্রবণতা আছে, ছবি আঁকি, তো সেটা দেখে আমার বাচ্চাও আঁকে। তো কোনো এক ছুটির দিনে মা মেয়ে বসে যায় রং তুলি নিয়ে। বাহ বাহ, খুবই ভালো অভ্যাস সেটাই। তো একটা তখন একটা ঝোঁক কাজ করে যে ঘরে একটা কিছু পড়ে আছে, বোর্ড পড়ে আছে, তো আমার মাথায় একটা জিনিস খেলা করে, আইডিয়া যদি থাকে তো আমি চেষ্টা করি যে সেটা রাত হোক দিন হোক সেটা আমাকে শেষ করতে হবে, মানে ওইটা শেষ করলে আমি দেখবো সেটা আমার ভালো লাগে। বাহ, চমৎকার। সেটা ভালো লাগে। আমরা কিন্তু আজকে গান শুনতে শুনতে বাড়ি যাব। হ্যাঁ, তো আমি আপনাদের কাছ থেকে শুধু এটা জানতে চাই, খুব ছোট্ট করে, আমরা শেষের দিকে আছি, আজকে এই যে নেক্সাস টেলিভিশনে এসে, নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় এসে কেমন লাগছে বলেন? এতক্ষণ আড্ডা দিয়ে খুবই খুবই ভালো লাগছে আপু, সবার সাথে পরিচিতি হয়ে, তারপরে সবার সাথে সবার মনোভাব, মানে কে কিভাবে ভালো থাকে, এক একজনের কাছ থেকে এক এক রকমের বের হয়ে আসছে, আমার নিজেরটা বলতে পারছি, তো এগুলো খুবই খুবই আনন্দ দিচ্ছে, খুবই ভালো লাগছে। এই যে আপু বললেন যে বাচ্চারাও যখন হ্যাপি থাকে তখন নিজেরও খুব ভালো লাগে। হ্যাঁ, নিজেরও খুব ভালো লাগে। বাচ্চা যখন মানে কথা বলে, খুব কাছে আসে, সেটা তো অন্য রকমের ভালো লাগা, এটার সাথে আসলে কোনো কিছুর কোনো তুলনা হয় না। একদম সত্যি। তারপরে নিজেরা যখন ছোট ছিলাম, মানে এখন ওই অনেক ছোটবেলার কিছু কিছু মেমোরি, ওই জায়গাগুলোতে ফিরে যেতে মন চায়, বা ওই জায়গাতে যখন যাই তখনও মনটা খুব ভালো লাগে, তখনও মনটা খুব ভালো বাচ্চা খেলছে তখন নিজেকে চিন্তা করি যে এই তো 2 দিন আগে এই বাচ্চাটা ভালো থাকলে আমরা ভালো থাকি, এরকম একটা প্রবণতা থাকে, স্পেশালি বাচ্চা যে কোনো ছুটি, মানে এটা আমি জানি না কেন হয়, ছুটি আমার কাটে হয় বাচ্চা অসুস্থ হবে, মানে আমার কোনো কিছু হবে, এরকম হয়। যাই হোক, এই পর্যন্ত ছুটি ভালো কাটেছি এই বাড়িতে। বাহ, চমৎকার। আপনার কাছ থেকে শুনতে চাই যে লেডিস ক্লাবের এই আড্ডা এসে যে জুমে সবাই এত সুন্দর সুন্দর করে কথা বললো, হ্যাঁ, কেমন লাগছে বলেন? আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং আমার আরো অনেক অভিজ্ঞতা হলো যে পজিশন যেমন চেঞ্জ হয় মানুষের, ঠিক আমাদের মনকে আর মনকে ভালো রাখতে ওই রকম করে পজিশনও চেঞ্জ করতে হবে। যদি মনে হয় না আমার এইখানে এইভাবে আমার ভালো লাগতেছে না, তাহলে আমি ওই পজিশনটা চেঞ্জ করব। ইভেন আমি এখন এরকমই করি, যদি আমার মনে হয় যে না আমি ওই জায়গাটাতে হ্যাপি না, হয়তো আমার উপস্থিতি ওইখানে আমাকেও হ্যাপি করছে না বা তাদেরকেও করছে না, তাহলে আমি ওখান থেকে সরে আসি। এখন আমি বিশেষ করে আমার মেয়ে, হাজব্যান্ড, ওদের সাথে সময় কাটিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কারণ ওরা ভালো থাকলে আমি ভালো থাকি, আমি ভালো থাকলে ওরা ভালো থাকে। বাহ বাহ, চমৎকার। এটা হচ্ছে সবথেকে। বিদায় নেওয়ার সময় হয়ে গেল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শেষ করতেই হচ্ছে আড্ডাটা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো, খুব সুন্দর আড্ডা হয়েছে। আর আমরা গান শুনতে শুনতে যাব। সো আমি আমার অন্য বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। গানে যাব। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরে শিশি ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুখ, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে